দিস ইজ রেডমি S7 Pro। বাংলাদেশের মার্কেটে রেডমির একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন। ফোনটাতে থাকছে 6.9 ইঞ্চির একটা বিশাল বড় ডিসপ্লে, 6000 মিলিঅ্যাম্পের একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে, সেই সাথে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং ফোনটাতে থাকছে HyperOS 3.0। Xiaomi বলছে যে এইটা থেকে 4 বছরের স্মুথ পারফরমেন্সের নিশ্চয়তা আছে। যাই হোক, ফোনটার প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দেই। ফোনটার 464 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে অফিসিয়ালি বাংলাদেশে 14,999 টাকা, অর্থাৎ 15,000 টাকা। এখন প্রাইস যাই হোক বা স্পেক্স যাই হোক, আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ এটা আমরা পুরো রিভিউটা দেখার পরেই ডিসাইড করতে পারবো। চলেন তাহলে আনবক্সিং থেকে ধীরে ধীরে এগোনো যাক। চলেন দেখি এর বক্স কন্টেন্টে কি আছে। বক্সটিকে ওপেন করার পর আমরা প্রথমে আমাদের ডিভাইসটাকে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার। এই হচ্ছে মেইন কম্পোনেন্ট। চলেন এবার ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটির দিকে যাই। ফোনটির ডিজাইন একদমই মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে রেডমি। এখানে আসলে নতুনত্ব বলে তেমন কিছুই নেই। ক্যামেরা হাউজিংটাও এটা গতানুগতিক বলতে হবে। আর যদি আমরা উপরের দিকে যাই, এখানে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন তারা দেয় নাই। এটা এই বাজেটে অনেক সময় পাওয়া যায়, আবার অনেক সময় পাওয়া যায় না। নিচের দিকে আমরা 3.5 হেডফোন জ্যাক এটা কিন্তু আমরা পাচ্ছি, পাশাপাশি স্পিকার পাচ্ছি। এখানে কিন্তু একটা স্পিকারই ইউজ করা হয়েছে, তবে স্পিকারটা যথেষ্ট লাউড, বাট এখানে বেসের পরিমাণটা একটু কম আছে। আর যদি আপনি 80%-এর মধ্যে ভলিউম রাখতে পারেন, ভালো সাউন্ড পাবেন। 80-র বেশি গেলে কিছুটা ডিস্টরশন আপনি পাবেন। বাম পাশে ভলিউম রাখার নিচে পাওয়ার বাটন রয়েছে, যেখানে হচ্ছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে। এটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করতে পারে এবং এখানে কিন্তু মিসটাসের প্রবণতাটা কিন্তু আমরা দেখিনি। ফোনটার বাম পাশে আসলে সিম কার্ড স্লট রয়েছে। এখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। যদি ফোনটির সামনের দিকে চলে আসি, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউশেপ নচ যুক্ত একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। এই সময় এসে মাস্ট বি আমরা 5 হোল প্রত্যাশা করেছিলাম। আর নিচের দিকে যে সিন আছে না ভাই, এটা অনেক বড়। এখন যে বাজেটেই হোক, এগুলো আরও কমানো উচিত ছিল, তাহলে দেখতে ফোনটা আরও বেশি ভালো লাগতো। এই জায়গাটাই আমার মনে হয় যে একটু ঝামেলা করে ফেলেছে আর কি। ফোনটা সাইজে কিছুটা বড়, যার ফলে কিন্তু এক হাতে অপারেট করা একটু কষ্টসাধ্য। এটার ওয়েট হচ্ছে 208 গ্রাম। তবে 208 গ্রাম হলেও কিন্তু ফোনটা ততটা ভারী মনে হয় না, কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা প্রপারলি করা হয়েছে। ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের, প্লাস্টিক হলেও কিন্তু এর ফিনিশিংটা চমৎকার, যার ফলে দেখে এটা চিপ কোয়ালিটি সেরকম কিছু মনে হবে না। যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6.9 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে থাকছে, যেটি অনলি HD+ রেজুলেশনে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল। আর এতে থাকছে 254 PPI ডেন্সিটি। বড় ডিসপ্লেতে HD+ রেজুলেশন, যার ফলে কিন্তু আপনি শার্পনেসের ঘাটতি কিছুটা নোটিস করবেন। এই বাজেটে আমরা অনেক সময় কিন্তু ফুল HD+ প্রত্যাশা করি, বাট এই বাজেটে কিন্তু আমরা ফুল HD+ রেজুলেশন আমরা আগেও পেয়েছি বা প্রত্যাশা করতে পারি, বাট এখন আর সেটা প্রত্যাশাও করা যায় না, কারণ ফোনের প্রাইস যে হারে বাড়ছে, বিশেষ করে হচ্ছে এন্ট্রি লেভেলের ফোনগুলোতে। সো এইখানে HD+-এর বেশি এখন মনে হয় না আর আশা করা যাবে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন আমার কাছে ঠিকঠাকই লেগেছে IPS ডিসপ্লে হওয়ার পরেও। আর এটা কিন্তু 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। 120 Hz আমরা যখন লাইভ কাউন্ট করছিলাম, তখন স্ক্রলিং, ট্রানজ্যাকশন এগুলোতে কিন্তু 90 Hz পাচ্ছিলাম, বাট আমরা যখন সেটিংসের অপশনে যাচ্ছিলাম, তখনই কিন্তু 120 Hz রিফ্রেশ রেটটা কাজ করছিল। তবে 120 Hz রিফ্রেশের পারফরমেন্স আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। এই ফোনটার হাই ব্রাইটনেস মোড হচ্ছে 800 নিটস। আমরা কিন্তু সূর্যের আলোতে ইউজ করেছি, কিছুটা স্ট্রাগল করে, বাট এই বাজেটে আমরা এর চেয়ে ভালো কিছু প্রত্যাশাও করতে পারি না। তবে যেটুকু রেজাল্ট পেয়েছি চলনসই বলা যায়। ডিসপ্লেতে টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু নেই, আর নেগেটিভিটি জনিত কোনো ইস্যু আছে কিনা, যেহেতু এই বাজেটের অনেক ফোনই থাকে, সো আমরা খুব সূক্ষ্মভাবে ভালো করে খেয়াল করেছি, না এই ধরনের কোনো প্রবলেম কিন্তু এই ডিসপ্লেতে নেই। এই ডিসপ্লেতে আরেকটা সুবিধা আছে বস, সেটা হচ্ছে আপনার হাত যদি ভেজা থাকে বা তৈলাক্ত থাকে, তারপরে কিন্তু ডিসপ্লে কাজ করবে। ইন্টারেস্টিং না? এবার আসি পারফরমেন্স সেকশনে। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিওসো T7250, যেটি 12 মিলিমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G57 MP1। এই মুহূর্তে 15,000 টাকা প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু এই চিপসেট ওকে। এটা দিয়ে আপনি রেগুলার যে কাজটা আছে সবগুলাই কিন্তু আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, লাইক ফেসবুকিং, ইউটিউবিং, ছবি তোলা বা কথা বলা, সবগুলাই কিন্তু আপনারা মোটামুটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। আর এইটা দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ারের মতো গেম প্লে করতে পারবেন। তবে আপনারা যে একদম হায়ার সেটিংসে প্লে করতে পারবেন বিষয়টা সেরকম না, একটু সেটিংস কমিয়ে নিতে হবে। এছাড়াও কিন্তু লাইট যে গেমগুলো রয়েছে, যেমন ফ্রুট নিন্ডার, ট্রাফিক রিডার বা ক্যান্ডি ক্রাশ, এই গেমগুলো কিন্তু বেশ আরামসে প্লে করতে পারবেন। ফোনটিতে র্যাম থাকছে 4GB আর রম থাকছে হচ্ছে 64GB। আমার মনে হয় যে র্যাম 4GB দিলেও 128GB স্টোরেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ ইন্টারনাল স্টোরেজটা অনেক বেশি দরকার।
আর এখন তো স্টোরেজের দামই বাড়ছে, এটার কারণেই মূলত ফোনের দাম বাড়ছে। এখন কোথায় যে কি বলবো সেটা আসলে বোঝা একটু মুশকিল হয়ে যায়। যাই হোক, এখনও মার্কেট স্টেবল হলে বোঝা যাবে যে আসলে এই প্রাইস রেঞ্জে এটা আসলে কতটা জাস্টিফাই করে। HyperOS 3 তে রান করছে ফোনটি, যার টপে থাকছে Android 16। Xiaomi বলছে যে এই HyperOS আপনাকে 4 বছর স্মুথ পারফরমেন্সের এক্সপিরিয়েন্স দিবে। এখন 4 বছর যাক, তারপর দেখি কি হয়। আমি তো প্রায় ফোনটাকে 1 সপ্তাহের বেশি ব্যবহার করছি। ব্যবহার করতে গিয়ে কোনো প্রকার লেগ বা স্টার্টারজনিত ইস্যু পাইনি। তবে খুব যে স্মুথ ছিল সেটা না, বাজেট হিসাবে আসলে খুব একটা কমপ্লেনও করা যাচ্ছে না। তবে ইউআই এক্সপিরিয়েন্স যে খুব একটা স্মুথ ছিল সেটা না, তবে বাজেট হিসাবে কিন্তু কমপ্লেনও খুব একটা করা যাচ্ছিল না। আপনি যদি ফোনটাকে স্মুথ চালাতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডে খুব বেশি অ্যাপস রাখা যাবে না, যত কম অ্যাপ রাখবেন ফোনটার পারফরমেন্স তত ভালো পাবেন। এবারে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, আর সেলফিতে থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ারের প্রাইমারি ক্যামেরা প্রপার লাইটে যথেষ্ট ভালো মানের ছবি ক্যাপচার করতে পারে। ক্রিটিক্যাল মোমেন্টের ছবিগুলোতে একটু ঝামেলা হয় আর কি, অনেক সময় সাবজেক্টকে কন্ট্রোল করতে গিয়ে অবজেক্টে কিছুটা ঝামেলা করে ফেলে। লো লাইটের ছবিগুলোর বাজেট হিসাবে অ্যাজ ইউজুয়ালি বলা যায়, তবে নাইট মোড অন করলে ছবির ব্রাইটনেস বা ছবির ক্লিয়ারিটি আর একটু ভালো পাওয়া যায়। সেলফি ক্যামেরায় আমার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ফেসটা খুব একটা স্মুথ করে না এবং যথেষ্ট শার্প ইমেজে আসলে প্রোভাইড করতে পারে। এবারে আসি ফোনটির আদার্স ফিচার নিয়ে। ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সব কিছু টেস্ট করেছি। কোনো ধরনের প্রবলেম কিন্তু আমি ফেস করিনি, সব কিছু স্মুথলি চলছিল। এবারে আসি পাওয়ার সেকশনে। ফোনটাতে 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে, আর এটাকে চার্জ করার জন্য বক্সে রয়েছে একটা 15 ওয়াটের ফাস্ট চার্জার। আই থিঙ্ক এখানে 15 ওয়াটের পরিবর্তে 18 ওয়াট বা 25 ওয়াট দিলে ভালো হতো। এই ফোনটাকে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। তবে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু এক কথায় জোস। এটা থেকে যে আমরা ব্যাটারি ব্যাকআপটা পেয়েছি সেটা অসাধারণ ছিল বলতে পারেন। যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে 2 দিন বা তার বেশি চলে যাবে, হেভি ইউজ করলে অলমোস্ট 1 দিন অনায়াসে চলে যাবে। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আপনাকে কোনো প্রকার প্যারা দিবে না, বাট চার্জিংয়ের বিষয়টা আপনি যদি রাতে ফোন চার্জ দিয়ে রাখেন তাহলে এটা আপনাকে খুব একটা প্যারা দিবে না। যাই হোক, আমরা দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। এখন যদি আমরা এক কথায় বলি তাহলে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে রেডমির ব্র্যান্ড ভ্যালু হিসাবে বা সব মিলিয়ে ফোনটা আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। তবে কিছু বিষয় ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো, যেমন এখানে যদি ইউশেপ নস না দিয়ে অটোটপ নস দিত তাহলে ভালো লাগতো। চার্জারটা যদি আরেকটু ব্যাটার দিত সেটা আরেকটু ভালো হতো। সো সব মিলিয়ে এখন ডিসিশন একান্তই আপনার, যে কোনটাতে আপনার প্রায়োরিটি আছে সেই অনুযায়ী আপনি ফোনটা কিনবেন নাকি কিনবেন না। তারপরে ফোনটা সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে আমাকে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।